একটা বড় ফিল্ম বানাচ্ছি, যেটাতে আরও অনেক ইন্টেন্স, অনেক বেশি আইডিয়া, ওনার যে ওই মিউজিয়ামের মতো কিছু বানানোর যে গল্প, সেই গল্পগুলো নিয়ে একটা বড় ফিল্ম বানাচ্ছি, যেটা স্কুল জীবন থেকে শখ ছিল দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করা। কলকাতার বিভিন্ন প্রদর্শনী দেখে অনুপ্রাণিত হয়ে নিজের গ্রামের বাড়িতে আস্ত মিউজিয়াম তৈরির স্বপ্ন দেখেছিলেন। প্রায় 10 থেকে 12,000 দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন হুগলির পুরসুরার বাসিন্দা সেলিম খন্দকার। পুরসুরার প্রত্যন্ত গ্রাম কেলেপাড়ার বাসিন্দা 70 বছরের সেলিম খন্দকার পেশায় কলকাতায় এক চিকিৎসকের সহযোগী। কর্মজীবনের শুরুর দিক থেকেই তিনি মিউজিয়াম, মেলা, কলকাতার বিভিন্ন বাজার, আত্মীয় পরিজনদের থেকে পুরনো দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ শুরু করেন। কলকাতায় থেকে 55 বছর ধরে দেশি বিদেশি রূপোর কয়েন, স্ট্যাম্প, কার্ড, ক্যামেরা, ক্যাসেট, গ্রাম্যফোন, মুঘল আমলের রূপোর কয়েন থেকে পোস্টাল স্ট্যাম্প, কার্ড, গ্রাম্যফোন, রেডিও সহ নানান ধরনের দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করেছেন সেলিম। তার এই সফর শুরু হয়েছিল স্কুল জীবন থেকে। তখন দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করা তার শখ ছিল। 1970 সালে এক চিকিৎসকের সহযোগী হিসেবে গ্রাম থেকে তিনি কলকাতায় পাড়ি দিয়েছিলেন। সেখানে কাজ করার সময় বিভিন্ন প্রদর্শনী দেখে তার পুরনো জিনিস সংগ্রহের নেশা ধরে। গোটা সপ্তাহ কলকাতাতে তিনি নানা প্রাচীন জিনিস সংগ্রহ করে নিয়ে আসতেন গ্রামের বাড়িতেই সব জমা হয়ে আছে। সেই সব জিনিস দেখতে এখনই তার বাড়িতে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা আসেন। গ্রামের মধ্যে এসব দেখতে পেয়ে তারাও খুশি হন। সেলিম চান আগামী দিনে নিজের গ্রামে তার সংগ্রহ নিয়ে মিউজিয়াম করতে। তার স্বপ্ন পূরণের চেষ্টায় নিরলস কাজ করে চলেছেন তার ভাইজি ওয়াহিদা খন্দকার। জানা গেছে ওয়াহিদা কর্মসূত্রে ভিন দেশে থাকেন। করোনা কালে সেলিমকে নিয়ে ওয়াহিদা তৈরি করেছেন তথ্যচিত্র। সেটাই নাকি জার্মানি, লন্ডন ও অস্ট্রেলিয়ার মিউজিয়ামে সম্মানিত হয়েছে। আগামী দিনে সৌদি ও দুবাইয়েও যাবে এই তথ্যচিত্র। কাকার স্বপ্নকে সফল করাই নাকি এখন তার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সেলিমের এই নেশা প্রতিবেশীদের মনেও দারুণ প্রভাব ফেলেছে। তারাও চাইছেন গ্রামে একটা মিউজিয়াম হোক, তাহলে দুষ্প্রাপ্য জিনিস দেখতে মানুষকে আর কলকাতায় ছুটতে হবে না। হ্যালো, আমি খন্দকার ওহিদা। আমি একজন আর্টিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। আমি এখন নেদারল্যান্ডে আছি একটা ছোট আর্ট রেসিডেন্সির জন্য, ইয়ান ভ্যান আইক একাডেমিতে। সো এই মিউজিয়ামের প্রজেক্টটা শুরু হয় 2020 সালে। কোভিড চলতে চলতে আমি যখন দিল্লি থেকে আমার গ্রামে ফিরে আসি 2020-তে। তো তখন আমি আস্তে আস্তে আমার যে জেঠু, ওনাকে আমি ডকুমেন্ট করা শুরু করি। আমার কাছে তখন নিজের ক্যামেরা ছিল। আর আসলে আমরা ছোটবেলা থেকেই জানতাম যে চাচা বহু জিনিস কালেকশন করে, কিন্তু যেটা হয় যে কোনো মানে মিডল ক্লাস ফ্যামিলিতে যে এই এত কেন জিনিস, এই গার্বেজ, হ্যান ত্যান, এই ধরনের ছোট ছোট জিনিস হয়েছে, অনেক তর্ক এটা সেটা। তো তারপরে আমি নিজে চাচাকে যখন ডকুমেন্ট করা শুরু করি, উনি আবার অনেক ওনার নিজের গল্প বলতে শুরু করেন। তো উনি তখন আস্তে আস্তে এটা বলতে থাকেন যে ওনার নাকি কোনোদিনও মিউজিয়াম বানানো না, মানে মোস্টলি মিউজিয়ামের মতো কিছু একটা বানানোর ওনার খুব ইচ্ছা ছিল। তো আমার কাছে কোয়েশ্চেন ছিল যে মিউজিয়ামের মতোটা কি। তো সেই মিউজিয়ামের মতো ভাবতে ভাবতেই মিউজিয়াম অন দ্য মুন ব্যাপারটা পৌঁছে যায়, যেটা একটা খুব মেটাফরিক একটা আইডিয়া। তো পরে আমরা ড্রিম ইউর মিউজিয়াম বলে একটা ছোট ফিল্ম বানাই, যেটা বার্লিন বিয়েনালে থেকে ফান্ড পাওয়ার পরে বানানো হয়। কিন্তু ওটা খুব ছোট ফিল্ম। তো আমরা এখন একটা বড় ফিল্ম বানাচ্ছি, যেটাতে আরও অনেক ইন্টেন্স, অনেক বেশি আইডিয়া, ওনার যে ওই মিউজিয়ামের মতো কিছু বানানোর যে গল্প, সেই গল্পগুলো নিয়ে একটা বড় ফিল্ম বানাচ্ছি, যেটার নাম মিউজিয়াম অন দ্য মুন। আর তার সাথে সাথে যেহেতু ওখানে একটা ছোট্ট মাড হাউস মিউজিয়াম মতন ছিল, যেটাতে উনি সব অবজেক্টকে আর্কাইভ করে রাখতেন, সেটা ভেঙে যাওয়ার পরে আমরা একটা ছোট ওই 3D মিউজিয়াম টাইপের, মানে ভার্চুয়াল রিয়ালিটির মিউজিয়াম টাইপের একটা কিছু বানানোর চেষ্টা চলছে। আর এর সাথে যেহেতু ওই পুরানো বাড়িটা ভেঙে গেছে, যার জন্য আমরা এখন ওনার যে নিজের বাড়ি, তার বাড়ির ছাদে একটা ছোট মতন রুফটপ মিউজিয়াম বানানোর চেষ্টা চলছে। তো আপাতত এইভাবেই পুরো কাজগুলো চলছে। আর হ্যাঁ, ড্রিমির মিউজিয়ামটা কিছু এক্সিবিশনে, ফিল্ম ফেস্টিভ্যালে, কিছু এক্সিবিশনে গেছে।
ছোটখাটো কয়েন কালেকশন তো আমি স্কুল লাইফ থেকে করেছি, কলেজ লাইফে কিছু করেছি। কলেজ লাইফের পরে কর্মজীবনে যখন 72-73 সালে কলকাতায় যাই, মেডিকেল প্রফেশন হিসাবে অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের সেই কাজ আমি করি। সেই কাজ করতে করতে আমি বিভিন্ন বুক ফেয়ার, বিভিন্ন বিভিন্ন কয়েন ফেয়ার, কয়েন এক্সিবিশন, বিভিন্ন সেন্টারে যাই। এইসব দেখে তখন থেকেই আমার কয়েন কালেকশনের উপরে আগ্রহ বেড়ে যায়। বিশেষ করে বুক ফেয়ারে অনেক দেশ বিদেশের কয়েন পাওয়া যেত, কালেকশন করেছি। বিভিন্ন বাড়িতে আমাকে ডোর টু ডোর ভিজিট করতে হতো, কার ব্লাড প্রেশার, কার ইঞ্জেকশন, এই জন্যে সেখান থেকে আমি অনেক সময় চেয়ে সংগ্রহ করেছি। সেই করতে করতে আমি প্রায় 73 থেকে আজ পর্যন্ত এখনো করে যাচ্ছি। শহরে থাকতাম, কোনো বুক ফেয়ার বাদ যেত না আমার, বা কোনো কয়েন ফেয়ার। তাজ বেঙ্গলে যায়নি, চিত্তরঞ্জন এভিনিউ যোগাযোগ ভবনে সেখানে হয়েছে। তারপরে যেমন বেগবাগান মোড়ে হলদিরাম ভবন আছে, ওখানে কয়েন এক্সিবিশন 2-3 বছর আগেও হয়েছে। ওখানে কয়েন এক্সিবিশনে আমি যাই, দেখে আমার আগ্রহ বা কালেকশনের আগ্রহ এটা আরো বেড়ে যায়, যে পাবলিক যাতে দেখে বা আমি একটা ভবিষ্যতে মিউজিয়াম মতো করতে পারি, সেই চেষ্টায় আমি ছিলাম। এতে আমার সাহায্য করেছে সবচেয়ে বেশি আমার ভাইঝি, যে এখন বর্তমানে নিউজিল্যান্ডে। ও কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করেছে, আমাকে নিয়ে ছোটখাটো ফিল্ম করেছে, যেটা আমি আর্ট গ্যালারিতে প্রদর্শন হয়েছিল। আর এই আমার কালেকশন আগ্রহটা বা বাড়ে, সবচেয়ে বেশি বাড়ে সেই দিন থেকেই। আমি কি ডাক টিকিট, খাম, পোস্টকার্ড, দেশ বিদেশে যা পাই সবই সংগ্রহ করি, ফেলি না কোনো জিনিস। নোট, কিছু বই, কিছু নোটবুক, কিছু ইংলিশ নোবেল, ডিকশনারি, এইসব। সব দেশের ডাক টিকিট এইসব? হ্যাঁ, 101টা দেশের ডাক টিকিট আমার কাছে আছে, কয়েক লক্ষ আছে। কতগুলো দেশের কয়েন আছে? কয়েন 20-30টা কান্ট্রির হবে, আরো বেশি হতে পারে। বিভিন্ন কোর্টে আমার তো ওই নাম লেখা আছে, কোনটা কানাডা, কোনটা বাংলাদেশ, কোনটা ইন্ডিয়া, কোনটা পাকিস্তান, কোনটা নেপাল, কোনটা ভুটান, এইভাবে সব আলাদা করা কিছু কিছু আছে। বাড়ির লোকের কেন সহযোগিতা পাচ্ছেন? বাড়ির লোকের সহযোগিতা আমি প্রথম দিকে তো খুব একটা পাইনি। সবাই বকাবকি, সব জঞ্জাল, এইসব বইপত্র, আমি ম্যাগাজিন, আমার ম্যাগাজিনের স্টল ছিল আমার রিলেটিভের, আমি বিভিন্ন ম্যাগাজিন কলকাতা পেতাম, বর্তমান থেকে আরম্ভ করে সাপ্তাহিক বর্তমান, পিকচার পোস্ট, বিভিন্ন ম্যাগাজিন, কি নাম বলবো, হিন্দি, বাংলা, ইংরেজি, উর্দু, সেই সব কালেকশন আমার কাছে এখনো আছে। যাই হোক, বাড়ির লোকের সহায়তা পাইনি, তবে এখন দেখছি এগুলো না ভবিষ্যতে কাজে লাগবে। আমার হয়তো কিছু হলো না, একটা কিছু মিউজিয়াম এটা যদি করে যাই, রাখার ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট যদি করে যেতে পারি, সেটা সকলেরই ভালো। সেটা অনেকে দেখতে আসছেন, বাচ্চারা দেখতে আসে। যখন আমার ভাইজি কিছু আমার বাড়িতে করেছে, এখানে ছাদে করেছে, বা অন্য জায়গায় কিছু পিকচার আছে ওর, ওই করেছে ক্যামেরা, তার দেখতে এসেছে অনেকে। কোথাও পুকুর পাড়ে ছিপ ফেলছি, সেই কোথাও কয়লা নিয়ে গিয়ে বাজার, কোথাও নদীর ধারে কখনো মুন্ডেশ্বরী, কখনো কি বলবো দামোদর নদীর ওখানে গিয়েও শুটিং করা আছে, কিছু সব ফিল্ম আকারে কিছু করা আছে সামান্য। মানে এই যে এত বছর ভাইদের প্রচেষ্টায়, ওয়াহিদা রহমান এত বছর ধরে কালেকশন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে সাফল্য মানুষ দেখতে আসছে, কতটা আনন্দ লাগছে? আনন্দ এটাই হবে, হচ্ছে যেন বৃথা যাবে না, এগুলো মানুষ দেখবে, কয়েকজনে দেখবে, ভালো প্রশংসা করবে, এই আর কি। আপনার নাম? আমার নাম খন্দকার সেলিম। কালার মেশিন একটা স্ট্যাম্প ছিল, এটা জয় বাংলা স্ট্যাম্প,
এসে কি কি দেখতে পাচ্ছ মূলত? এখানে এসে আমরা মানে আমার নানু মানে আমার দিদা যেটা আছে দাদু, তার কাছে মানে বিভিন্ন আগেকার দিনের পুরনো জিনিসপত্র আছে, কয়েন আছে, বিভিন্ন মানে অনেক আরো জিনিসপত্র আছে, সেগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে। এই জন্য আমরা এখানে এসে দেখি, আনন্দ করি। এবং আমার মা বাবা জন্মের আগেরও যে অনেক জিনিসপত্র এখানে আছে, যেমন আমরা এখানে অনেক কয়েন আছে, মানে আগেকার দিনের বিভিন্ন দেশের কয়েন আছে, অনেক কিছু এখানে পাওয়া যায়। এই জন্য আমরা এখানে এসে দেখি, ওগুলো দেখতে খুবই ভালো লাগে আমাদের। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাপাডাঙ্গা। তোমার নাম? আমার নাম মারিয়া হাসান। কেলেপাড়া নামক একটা প্রত্যন্ত গ্রামে বাস করি, পুরসুরা থানার অন্তর্গত। তো এই গ্রামের এই যে উদ্যোগ পুরনো জিনিস সংগ্রহ এবং সেটাকে মানুষের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা একটা ভালো দিক আমরা জানতে পারলাম এবং সেটা নিয়ে আমরা খুবই আশাবাদী। এবং এই ব্যাপারে তিনিও উদ্যোগ নিচ্ছেন কিছু এই সংগ্রহ করার জন্য এই ব্যাপারগুলো, এবং সেইগুলো মানুষের সামনে কীভাবে তুলে ধরা যায়, সেগুলো ডিসপ্লেতে আনা যায়, সেই ব্যাপারে চেষ্টায় আছেন। এটা খুবই ভালো ব্যাপার, সাধারণ মানুষ দেখতে পারবে। শহরে সবার পক্ষে যাওয়া সম্ভব নয় জাদুঘরে গিয়ে সব জিনিস দেখা, তো গ্রামের মানুষ এই জিনিসগুলোকে ঘরের কাছে হয়তো তারই একটা অনুভূতি পাবে জাদুঘর দেখার। এই জিনিসটা খুবই ভালো এবং ভালো উদ্যোগ একটা বলে এইভাবেই দেখছি আমি। মানে এখন কি মানুষজন উৎসুক যে দেখতে যাচ্ছেন অনেকেই এখন? হ্যাঁ, মানুষজন উৎসুক বলতে গেলে মানুষজনের আগ্রহ সেইভাবে তো এখন ডিসপ্লে হিসেবে হয়ে ওঠেনি, তো মানুষজন যেটুকু খবর পাচ্ছে তারা সেইভাবে জিজ্ঞাসা করছে এবং সেখানে জানতে চাইছে, আগ্রহ প্রকাশ করছে। এবং ভবিষ্যতে এটা যদি একটা মিউজিয়ামের ছোটোখাটো আকার পায়, তখন হয়তো গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা আসবে, গ্রামবাসীও সেখানে হয়তো আগ্রহ সহকারে দেখবে, হ্যাঁ ব্যাপারটা কি না, এইভাবে একটা তাদেরও একটা কৌতূহল আছে সেইটা নিয়ে। আপনাদেরও ভালো লাগছে? হ্যাঁ, আমাদেরও এটা ভালো লাগছে যে হ্যাঁ, এটা একটা গ্রামে একটা উদ্যোগ এই ধরনের একটা শুরু হতে চলেছে বা শুরু হবে ইন ফিউচার। এটা খুবই একটা ভালো উদ্যোগ বলে আমরা দেখছি। আপনার নাম? খন্দকার মোমেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।